আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। একটু ভাবুন তো, আস্ত একটা রাজনৈতিক দলের নাম কি না? ককরোচ জনতা পার্টি বা আরশোলাদের দল। শুনতে ভীষণ হাস্যকর বা নিছক একটা জোক মনে হচ্ছে, তাই না? কিন্তু এই মুহূর্তে এই অদ্ভুত নামের দলটি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে আর একটা বড়সড় রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেন হঠাৎ করে এই অদ্ভুত নামের একটা দলের জন্ম হলো? এটা কি শুধুই একটা ভাইরাল ইন্টারনেট মিম, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো সিস্টেমিক হুমকি বা চরম কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ? এটা কি সত্যি আমাদের দেশের রাজনীতিতে কোনো বড় প্রভাব ফেলতে পারে? চলুন আজ এই পুরো রহস্যের জট খোলা যাক। ঠিক আছে, চলুন একটু গভীরে ঢোকা যাক। আজকের এই আলোচনায় মূলত 5টি বিষয় উঠে আসবে। 1. একটি ভাইরাল রাজনৈতিক ঘটনা। 2. নিট পরীক্ষার প্রভাব। 3. আরশোলার উৎপত্তি। 4. পার্টির মূল এজেন্ডা। এবং 5. এটি কি কোনো খাঁটি আন্দোলন নাকি শুধুই ষড়যন্ত্র? শুরুতেই সেকশন 1, একটি ভাইরাল রাজনৈতিক ঘটনা, বড় দলগুলোকে পেছনে ফেলা। 90 লক্ষেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন। ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে 90 লক্ষের বেশি ফলোয়ার যুক্ত হয়েছে। ব্যাপারটা কিন্তু মোটেও সাধারণ নয়। একটু তলিয়ে ভাবলে বুঝতে পারবেন, ভারতের বড় বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর এই পর্যায়ে পৌঁছাতে বা একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে দশকের পর দশক সময় লেগে যায়। আর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যাকে এই নতুন প্ল্যাটফর্মটি যেন একদম হেলায় পেছনে ফেলে দিয়েছে। এই অবিশ্বাস্য গ্রোথ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এর পেছনে মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের এক বিশাল উন্মাদনা কাজ করছে। মাত্র 4 দিনে 90 লক্ষ মানুষের একজোট হওয়া প্রমাণ করে যে সাধারণ মানুষ বোধহয় এমন একটা প্ল্যাটফর্মে খুঁজছিল যেখানে তারা নিজেদের সমস্ত ক্ষোভ উগরে দিতে পারে। এবার আসা যাক সেকশন 2-এ, নিট পরীক্ষার প্রভাব, বাস্তব সমস্যার শেকড়। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো কিভাবে ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে। 2026 সালের 11ই মে ডাক্তারি পড়ার এন্ট্রান্স পরীক্ষা বা নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এর ফলে প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ে। একবার চিন্তা করে দেখুন, এত লক্ষ তরুণ তরুণী বছরের পর বছর অমানবিক পরিশ্রম করে শুধু এই একটা পরীক্ষার জন্য। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের সেই পরিশ্রম, স্বপ্ন আর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা ভয়াবহ আঘাত হানতে পারে সেটা ভাবলেই শিউরে উঠতে হয়। বেকারত্ব এবং পরীক্ষার এই দুর্নীতির কারণে ছাত্রছাত্রীদের মধ্যে যখন ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই মে মাসে সুপ্রিম কোর্টে একটি শুনানির সময় এমন কিছু ঘটে যা এই ক্ষোভকে আরও উস্কে দেয়। আর তার ঠিক পরপরই 16-17 মে নাগাদ ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট আত্মপ্রকাশ করে। একটা জাতীয় স্তরের পরীক্ষার দুর্নীতি কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যে একটা সংগঠিত এবং ব্যঙ্গাত্মক ইন্টারনেট আন্দোলনের জন্ম দিতে পারে, এই টাইমলাইনটা তার একদম নিখুঁত প্রমাণ। এরপর সেকশন 3, আরশোলার উৎপত্তি, শব্দের ক্ষমতা। মে মাসে সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর সিনিয়র অ্যাডভোকেট হওয়ার দাবি নিয়ে একটা মামলা চলছিল। সেই শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি একটি মন্তব্য করেন। তিনি বলেন যে সমাজে কিছু যুব সমাজ রয়েছে যারা অনেকটা আরশোলা বা ককরোচের মতো, যারা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এমনকি আরটিআই অ্যাক্টিভিজমে ঢুকে সিস্টেমকে আক্রমণ করতে শুরু করেছে। এই আরশোলা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সামাজিকভাবে আরশোলাকে একটা উপদ্রব বা নোংরা প্রাণী হিসেবে দেখা হয়, যারা নীরবে যত্রতত্র ছড়িয়ে পড়ে। দেশের সর্বোচ্চ বিচারালয় থেকে যুব সমাজের একাংশকে এমন একটি ক্ষতিকারক বা অবাঞ্ছিত উপদ্রবের সাথে তুলনা করাটা ছিল সত্যি অত্যন্ত বিস্ফোরক। আর বলা বাহুল্য, এই একটা লাইন মুহূর্তের মধ্যে ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রধান বিচারপতি পরবর্তীতে এই বিষয়ে একটা স্পষ্টীকরণও দেন। তিনি জানান যে তার মন্তব্যটি সাধারণ যুব সমাজের উদ্দেশ্যে মোটেও ছিল না, বরং যারা জাল ডিগ্রি দিয়ে সিস্টেমে ঢুকে ফায়দা লুটছে তাদের জন্য ছিল। কিন্তু ইন্টারনেট কালচারের নিয়ম তো জানাই আছে, একবার কোনো কথা বেরিয়ে গেলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। একদিকে দেশে প্রবল বেকারত্ব, তার ওপর প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় জর্জরিত যুব সমাজ এই মন্তব্যটিকে অত্যন্ত ব্যক্তিগত অপমান হিসেবে গ্রহণ করে বসে। তারা প্রতিবাদ করার জন্য এক অভিনব পথ বেছে নেয়। এই অপমানজনক শব্দটিকে নিজেদের পরিচিতি বানিয়ে তারা আরশোলা তকমাটিকে রীতিমতো গর্বের সাথে গ্রহণ করে। ব্যাপারটা অনেকটা এমন, হ্যাঁ আমরা আরশোলাই কারণ সিস্টেম আমাদের এভাবেই দেখে। একটা গালিকে কিভাবে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করা যায়, এটা বোধহয় তারই একটা চমকপ্রদ উদাহরণ। এবার দেখে নেওয়া যাক সেকশন 4, পার্টির মূল এজেন্ডা, মিমের বাইরে বাস্তব। ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম আইডিতে গেলে দেখা যাবে এরা ইতিমধ্যে একটা আনুষ্ঠানিক রূপ নিয়ে ফেলেছে। এদের স্লোগান হল ওয়ান মুভমেন্ট, ওয়ান নেশন, ওয়ান চেঞ্জ। নিজেদের তারা যুব সমাজের দ্বারা যুব সমাজের জন্য তৈরি একটি রাজনৈতিক ফ্রন্ট বলে দাবি করছে। আর এই দলটির ফাউন্ডিং প্রেসিডেন্ট হিসেবে নাম উঠে এসেছে অভিজিৎ দীপকের।
এখানে কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেটা শুরু হয়েছিল নিছক একটা ব্যঙ্গ বা ট্রোলিং হিসেবে, সেটা এখন একটা সংগঠিত রাজনৈতিক ফ্রন্টের রূপ নিচ্ছে। একটা নির্দিষ্ট নাম, একজন প্রেসিডেন্ট এবং একটি সুনির্দিষ্ট স্লোগান, এই সব কিছু প্রমাণ করে যে ক্ষুব্ধ যুব সমাজ আর কেবল ইন্টারনেটে সীমাবদ্ধ থাকতে চাইছে না, তারা বাস্তবে সংঘবদ্ধ হয়ে একটা বড় পরিবর্তনের ডাক দিচ্ছে। সুতরাং এখানে আসল বিষয়টা হলো এদের নির্দিষ্ট কিছু দাবি। প্রথমত, অবসর গ্রহণের পর বিচারপতিদের জন্য কোনো পুরস্কার বা রাজ্যসভার সিট বরাদ্দ করা যাবে না। দ্বিতীয়ত, ভোটদান প্রক্রিয়াকে সম্পূর্ণ সুরক্ষিত করতে হবে। তৃতীয়ত, মহিলাদের জন্য 50% সংরক্ষণের দাবি। চতুর্থত, স্বাধীন মিডিয়া নিশ্চিত করা এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মালিকানাধীন মিডিয়ার লাইসেন্স বাতিল করে তদন্ত করা। এবং পঞ্চমত, কোনো সাংসদ বা বিধায়ক নির্বাচনের পর দলবদল করলে তাকে 20 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা। এই দাবিগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া, সংবাদ মাধ্যম এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সততা সবকিছুর প্রতি যুবসমাজের এক তীব্র অনাস্থা তৈরি হয়েছে। এই দাবিগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রচলিত সিস্টেমের প্রতি গভীর অবিশ্বাসের একটা সুস্পষ্ট চিত্র। সবশেষে সেকশন 5, আন্দোলন না ষড়যন্ত্র, মেরুকৃত বিতর্ক। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে কিভাবে একই ঘটনাকে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। একদিকে যারা এই আন্দোলনকে সমর্থন করছেন তাদের যুক্তি অত্যন্ত বাস্তবসম্মত। তারা বলছেন দেশে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে, অর্থনীতির অবস্থা চিন্তাজনক, মুদ্রাস্ফীতি বাড়ছে এবং টাকার মান ক্রমশ কমছে। তাদের মতে এই আন্দোলন কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা নয়, বরং এটি দিনের পর দিন বঞ্চনার শিকার হওয়া যুব সমাজের অকৃত্রিম হতাশা এবং টিকে থাকার লড়াই। অন্যদিকে যারা এর ঘোর সমালোচনা করছেন তাদের চোখে এটি একটি গভীর ভূ রাজনীতিক ষড়যন্ত্র। তাদের যুক্তি হল এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে যার নাম সামনে এসেছে সেই অভিজিৎ দীপকে আমেরিকায় বসবাস করেন এবং অতীতে দিল্লির একটি রাজনৈতিক দলের সাথে তার যোগসূত্র ছিল। সমালোচকদের আশঙ্কা এটি আমেরিকার ডিপ স্টেটের এমন একটা সূক্ষ্ম চাল যার মূল উদ্দেশ্য হল প্রতিবেশী কিছু দেশের মতো ভারতেও ভেতর থেকে অরাজকতা সৃষ্টি করা এবং একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো। দুই পক্ষেরই নিজস্ব শক্ত এবং গভীর যুক্তি রয়েছে, আর এই মেরুকৃত বিতর্ক ইন্টারনেট থেকে শুরু করে চায়ের আড্ডা পর্যন্ত প্রবলভাবে চলছে। এতক্ষণ আমরা অনেক তথ্য ও যুক্তি বিশ্লেষণ করলাম, তবে এই পুরো পরিস্থিতির মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা বিখ্যাত উক্তি রয়েছে, সরকার আসবে, সরকার চলেও যাবে, কিন্তু এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই কথাটি বর্তমান প্রেক্ষাপটে ভীষণ প্রাসঙ্গিক। আন্দোলনটি খাঁটি যুবরসের ফল হোক বা কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, যুক্তি জারি সঠিক হোক না কেন, দেশের মৌলিক স্থিতিশীলতা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। গণতান্ত্রিক কাঠামোয় আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খোলা মনে সবকিছু বিচার করা অত্যন্ত জরুরি। দেশের ভিত্তি মজবুত রাখাটা যে কোনো রাজনৈতিক বিতর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত সব ঘটনা, দাবি, বিতর্ক এবং ষড়যন্ত্রের তত্ত্ব বিশ্লেষণ করার পর একটাই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে, যুব সমাজ কি সত্যিই ককরোচ জনতা পার্টিতে যোগ দেবে? এই আন্দোলন কি সত্যিই দেশের রাজনীতিতে নতুন কোনো দিকনির্দেশ করবে এবং প্রচলিত ব্যবস্থার পরিবর্তন আনবে, নাকি সময়ের সাথে সাথে এটি অন্যান্য বহু ইন্টারনেট ট্রেন্ডের মতোই হারিয়ে যাবে বিস্মৃতির অতলে? উত্তরটা বোধহয় সময়ই দেবে।